টিস্যু চাইতেই একজন হাত বাড়িয়ে রুমাল এগিয়ে দেয় তারার দিকে। তারা ঘাড় ঘুরিয়ে দেখে তার হাতের মালিক তার স্বামী, যে এখন রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তারা তার স্বামীকে দেখে মুগ্ধ নয়নে চেয়ে থাকে। তারার কি কপাল, এত হ্যান্ডসাম স্বামী তার। আজকে আবার সাদা শার্ট ইন করে পরে এসেছে সে। কালো প্যান্ট আর সাদা শার্টে অসম্ভব সুন্দর লাগছে। বুকের সামনে দুটো বোতাম খোলা আর হাতা কোণে পর্যন্ত উঠানো। তারাকে এভাবে চ্যাপ চ্যাপ করে চেয়ে থাকতে দেখে রাফান কপাল কুঁচকে তাকায় তারার দিকে। তারপর রাগী গুরুগম্ভীর কণ্ঠে বলে, রাস্তায় দাঁড়িয়ে এসব ছাইপাশ খাওয়ার মানে কি তারা? ছাইপাশ কথাটা শুনে আশেপাশে যত মেয়ে ছিল সবাই রাফানের দিকে কপাল কুঁচকে তাকায়। তারা নিজেও। ছাই পাশ খাচ্ছি কোথায়? আমি তো ফুচকা খেয়েছি। এটা মোটেও ছাই পাশ না। ছাইপাশ বলবো না তো কি বলবো? যেই জিনিস তোমার চোখে পানি আনে সেটা আমার পছন্দ নয়। আজ থেকে তোমার জন্য ফুচকা খাওয়া বন্ধ, সাথে ঝালমুড়ি আর চটপটিও। রাগে ধমকে শুনে রাফান কথাগুলো বলে, কিন্তু তারা এটা মানতে পারে না। তারা কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলে, না, এটা মানা সম্ভব না। সবাই খাবে আর আমি কি চেয়ে চেয়ে দেখবো নাকি? দেখতে হবে কেন? ছুটির পর আমাকে না দেখলে সোজা বাসায় চলে যাবে। আর হ্যাঁ, ক্যাম্পাসে যেন বেশি ঘুরঘুর করতে না দেখি, তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে খোঁড়া করে ফেলবো। কিন্তু আর কোনো কথা শুনতে চাই না আমি। আমি যা বলেছি তাই ফাইনাল। আর কোনো কথা বললে রাস্তায় কান ধরে উঠবস করাবো। তারার হাত ধরে রাফান টেনে নিজের সাথে নিয়ে যায়। আজকে গাড়ি নিয়ে এসেছে রাফান। তারাকে চুপ থাকতে বলায় সে ভয় ভয় আর কিছু জিজ্ঞেস করে না। যদি তাকে কান ধরতেই হয় তাই গাড়ি নিয়ে গিয়ে রাফান আজকেও ওই দিনের ওই রেস্টুরেন্টে নিয়ে যায়। আজকেও কেউ নেই সেখানে, তারা আর রাফান একাই। তারাকে বসিয়ে রাফান খাবার অর্ডার দেয়, সব তারার পছন্দের খাবার। তাই সে একটু অবাকই হয়, কিন্তু কিছু জিজ্ঞেস করে না। কিছু অনুভূতি অপ্রকাশিত থাকাই ভালো। এভাবেই চলতে চলতে প্রায় 6 মাস পার হয়ে যায়। যদিও রাফানের সাথে তারার সম্পর্ক আগের মতোই, কোনো পরিবর্তন হয়নি। রাফান সবসময় আসে, তারার সাথে দেখা করে বা কোথাও ঘুরতে নিয়ে যায়, কিন্তু বেশি কথা বলে না। স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক থাকে সেরকমটা এখনও রাফান তৈরি করেনি। সে এখনও তারাকে বাচ্চাদের মতো ট্রিট করে। তবে তারার মাঝে মাঝে ইচ্ছে করে সে একটু রোম্যান্স করবে, কিন্তু তার স্বামী এটা বুঝলো না। আজ 16ই ডিসেম্বর, বাংলার ইতিহাসের শ্রেষ্ঠতম দিন। আজকের দিনে এই বাংলা স্বাধীন হয়েছিল, অর্জন করেছিল প্রকৃত বিজয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজ চমৎকারভাবে সাজানো হয়েছে। অনেক বড় অনুষ্ঠান হবে আজকে। তারা বাসা থেকে শাড়ি পরে বের হয়েছে। আজকে বিজয় দিবস হলেও তারা হালকা জলপাই রঙের শাড়ি পরে বের হয়েছে, কারণ তার গন্তব্যস্থল কলেজ নয়, অন্য কোথাও। তারা আর সবাই ভেবেছিল যে এই দিনে বের হয়ে বান্ধবীরা মিলে কলেজে শাড়ি পরে একসাথে ছবি তুলবে, তারপর দুপুর হলে ঘুরতে বের হবে অন্য কোথাও। কিন্তু তারার যেই স্বামী হাজারবার পায়ে পড়ার পরেও রাজি হয়নি, শেষমেশ বলেছে যে তার সাথে শাড়ি পরে বের হতে সে নিজে ঘুরতে নিয়ে যাবে তারাকে। এই প্রস্তাব শুনে তারা তো আহ্লাদে আটখানা। এই প্রথম সে রাফসানের সামনে শাড়ি পরে বের হবে বলে কেমন লজ্জা লজ্জা আর সেই সাথে আনন্দ লাগছে তারার মনে। তারা বের হয়ে কিছু দূর যেতে দেখলো চেনা পরিচিত কালো গাড়ির সাথে হালান দিয়ে একজন পাঞ্জাবি পরা পুরুষ দাঁড়িয়ে আছে। তারা যেই রঙের শাড়ি পরেছে ঠিক একই রঙের পাঞ্জাবি পরেছে রাফান। হাতের উপরে গোটানো রাফানের চুলের নতুন কাটিং দেখে মনে হচ্ছে কোনো হ্যান্ডসাম ভ্যাম্পায়ার। রাফান শুরুতে তারাকে খেয়াল করেনি, কিন্তু তারা কিছু দূর এগিয়ে যেতে রাফানেরও চোখ পড়ে জলপাই রঙের শাড়ি পরা অষ্টদশীর উপর। তারা ঢেউ খেলানোর চুলগুলো উড়ে উড়ে মাতাল করে দিচ্ছে রাফানকে। কপালে কতগুলো বেবি হেয়ার রয়েছে, কানে কাঞ্চানা আর হাতে সুন্দর গোল্ডেন আর জলপাই রঙের রেশমি চড়ে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দেয়ার। ঠোঁটের দিকে তাকাতেই রাফানের জোরে জোরে বুক ধরফর করতে থাকে। এতদিন খুব কষ্ট করে বউয়ের থেকে দূরে থেকেছে রাফান। তার একটাই কথা, বউকে পরিবারের সবার সামনে না আনা পর্যন্ত সে তাকে ছুবে না। কিন্তু আজ বোধহয় তেমনটা আর করা সম্ভব হচ্ছে না। বড্ড বেসামাল লাগছে নিজেকে রাফানের। তার মনটা আজ ছুঁই ছুঁই করছে শুধু। তারার বড় বড় ডাকু ডাকু চোখে কাজল দেয় মায়াবী চেহারা আজ চাঁদ সূর্যের রূপকেও হার মানাতে চায়। তারা যত এগিয়ে আসে রাফান ততই শুষ্ক চোখ গেলে।
আর মনে মনে আফসোস করে বলে, আজ মনে হয় শাড়ি পরার পারমিশন দিয়ে সে খাল কেটে কুমিরিয়ে এনেছে। তারা এগিয়ে এসে রাফানের সামনে দাঁড়ায়, মুখে মিষ্টি হাসি জড়িয়ে রাফানকে জিজ্ঞেস করে, আপনিও দেখি আমার মতো একই রঙের পাঞ্জাবি পরেছেন। জানেন, আমি এই প্রথম আপনাকে পাঞ্জাবি পরা দেখলাম। রাফান এখনো মুগ্ধ নয়নে চেয়ে আছে তার রূপসীর দিকে। এই মায়াবতী আজ তাকে ঘায়ল করে ফেলেছে। তার এতদিনের উপোস ভেঙে দিয়েছে। রাফানকে এভাবে নেশালো চোখে চেয়ে থাকতে দেখে তারা খানিকটা লজ্জায় পায়। লজ্জায় মাথা নত করে জিজ্ঞেস করে, আমায় কেমন লাগছে? রাফান তারার লজ্জা মাখা মুখটার দিকে চেয়ে আছে। আজ রাফান যত সুন্দর, বর্ণনায় দিক সবই কম হবে তার রূপসীর জন্য। আসলে বাংলার রমণীর রূপের তুলনা হয় না। যত দেখে ততই নিশা হয়। রাফানের দিকে আবারও তাকিয়ে তারা জিজ্ঞেস করে, কি হলো বললেন না? সবকিছুর প্রশংসা মুখে করা সম্ভব হয় না। রাফান নিজেকে কন্ট্রোল করে চোখ নামিয়ে তারার জবাব দেয়। এরপর গাড়ির দরজায় খুলে দেয় চোখের ইশারায়। গাড়িতে বসতে বলে। তারা বসে পড়ে গাড়িতে। রাফানও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় আর আয়নায় চুপি চুপি তারাকে দেখে। কিছু সময় পর গাড়ি একটা বিরাট কালো বাড়ির সামনে গিয়ে থামায়। গাড়ি থামাতে কিছু বডিগার্ড এসে বাড়ির গেট খুলে দিলে রাফান গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। গাড়ি থামিয়ে তারাকে নামতে বলে সে গাড়ি পার করে নেমে আসে তারার কাছে। তারা বুঝতে পারছে না এটা কার বাড়ি, কারণ তারা তো যতদূর জানে রাফানের বাড়ি গুলশান আর এই জায়গাটা অন্য জায়গা। তাই সে রাফানকে বলে, এটা কোথায় এসেছি আমরা? কার বাড়ি এটা? এটা তোমার নিজের স্বামীর বাড়ি, চলো। রাফান তারার হাত ধরে বাড়ির ভেতর নিয়ে যায়। বাড়ির বাইরে কালো আর ভেতরে সব সাদা। প্রত্যেকটা জিনিস সবকিছু সাদা। তারা হাঁ করে চেয়ে আছে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে তারা এত সুন্দর বাড়ি দেখে সে অভ্যস্ত নয়, তাই ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। এরপর রাফান আবারও তারার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠালো। একটা রুমে নিয়ে গেল তারাকে। বিরাট বড় রুমটা, বেলকুনি দিয়ে আশেপাশের সুন্দর ভিউ দেখা যায়। তারার রুমের 10টার সমান হবে এই রুম। রাফান তারকে উদ্দেশ্য করে বলে, পছন্দ হয়েছে? এটা কিন্তু তোমারই ঘর, মানে আমাদের ঘর। তারা অবাক হয়েছে আছে রাফানের দিকে। বুঝতে পারছে সব, কিন্তু কি বলবে সেটাই বুঝতে পারছে না। তারপর হালকা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে তার পছন্দ হয়েছে। রাফানও মৃদু হাসে। এত বড় বেলকুনি দেখে তারা ছুটে সেখানে চলে যায়। সুন্দর বাতাস পেয়েছে শীতের সময়, তাই সকালটাকে বেশি বলে মনে হচ্ছে দুজনের কেউই আজকে শীতের জামা কাপড় পরেনি। তারা কি মনে করে যেন দুহাত মেলে ধরে। স্নিগ্ধ বাতাসে উঠতে থাকে তার ঢেউ খেলানো চুল। হাত উঁচু করায় মেয়েদের নরম কোমর বেরিয়ে আসে তারার। রাফানের চোখ তারার চুল থেকে কোমরেই নেমে আসে। শুষ্ক চোখ গিলে তারাকে হাসকি স্বরে ডাকে। ফ্লাওয়ার। তারা ওই দিকে সেই উত্তর করে, হুম। শাড়ি পরতে পারো? রাফানের হঠাৎ এই প্রশ্নের কারণ তারা বুঝতে না পেরে পেছনে ঘুরে তাকায়। শাড়ি কিছুটা ভাঁজ করে কাঁধে রাখার কারণে তার কোমর এখনো দৃশ্যমান। রাফানের চোখ সেই দিকেই আবদ্ধ। তারা রাফানকে বলে, না পারি না, না পারি না তো। এটা আমার মা আমাকে পরিয়ে দিয়েছে। তারার কথায় রাফানের হাবভাব দেখে মনে হলো ও বেশ অসন্তুষ্ট হয়েছে জবাবে। কপাল কুঁচকে আদেশের স্বরে রাফান তারাকে বলে, বাসায় গিয়ে তোমার প্রথম কাজ হবে শাড়ি পরা শেখা, না হলে এর পরের বার আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করব না। মানে? এইবার রাফানের কথার মানে তারা বুঝতে পারে যে কেন রাফান তাকে ওই প্রশ্নটা করেছিল। রাফান তারার ভয় পাওয়া চোখের দিকে তাকায়। রাফানের চোখ আর ঠোঁটের কোণে দুষ্টু হাসি দেখে তারার ভয় করছে। রাফান ধীরে ধীরে এগিয়ে আসে তারার কাছে, আর তারা এক পা দুপা করে পিছুতে থাকে। পিছুতে পিছুতে বারান্দার গ্রিল তারার পিঠে ঠেকে যায়। যাওয়ার সাথে সে আর পিছুতে পারছে না, কিন্তু রাফান এগিয়ে আসে আস্তে আস্তে একেবারে তারার সামনে চলে এসেছে। কাছে, আরো কাছে। এখন তো তারার নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। রাফান তারাকে ভয় পেতে দেখে হাসকি স্বরে বলে, এখনই ভয় পেলে কি করে হবে? শুধু দেখলাম মাত্র।
ধরিও নি। তাহলে ধরলে কি করবে বেবি গার্ল? তুমি আমাকে যেভাবে পাগল বানিয়েছো, এবার আমি যদি তার প্রতিশোধ নিতে চাই। তারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ছোট ভয়ে ফাঁক হয়ে আছে। জোরে জোরে নিঃশ্বাসের আওয়াজ রাফানের কান পর্যন্তই পৌঁছে যাচ্ছে। রাফান এক হাতে তার উন্মুক্ত কোমর ধরে তারাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। রাফানের আচমকা কাণ্ডে তারা আঁতকে ওঠে। এই প্রথম ওরা দুজন এত কাছাকাছি এসেছে। রাফান এক হাতে তারার কোমর জড়িয়ে আরেক হাতে তারার গাল ছুঁয়ে দিল। রাফানের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তারার মনে প্রজাপতিরা ডানা মেলতে শুরু করেছে। তারা চোখ বন্ধ করে ফেলে। হুট করেই রাফান তারাকে পেছন থেকে ঘুরিয়ে দিয়ে ঘাড়ের উপর থেকে তারার চুল বাঁ পাশে সরিয়ে দিয়ে তারার গলায় আর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। এত তাড়াতাড়ি সব কিছু হলো যে তারা কিছু বুঝে ওঠার আগে সে শক্ত হয়ে গেল। দুহাত সোজা করে শাড়ি মুঠোয় করে কচলাতেই লাগলো। রাফানের থামার কোনো নামই নেই। মনে হচ্ছে যেন দীর্ঘ 6 মাসে রোজার ইফতার করতে ব্যস্ত সে। রাফানের ভারী শ্বাসে তারার শ্বাস আটকে যাচ্ছে। বুকের থুকথুক আওয়াজ কানে পাচ্ছে। ডান হাত ঘাড়ে মুখ ডুবিয়ে রাখা রাফানের চুলে আলতো ছুঁয়ে দিল। তারার স্পর্শ পেয়ে রাফান আবারও তারাকে সামনে ঘুরিয়ে নিজের অদরের সাথে তার অধর ছোঁয়ালো। পাগল পাগল মনটা আজ আর সামলাতে পারছে না রাফান। তারাও পারছে না সইতে, কিন্তু নিষেধও করতে পারছে না শীতল বাতাসে। আর শরীর শিহরণ জেগে ওদের মাঝে প্রেম প্রেম আবহাওয়া তৈরি হয়েছে। রাফান দুহাতে তারার কোমর জড়িয়ে নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিচ্ছে তারার গলায় চড়ছে, কিন্তু খুব ভালোভাবে পারছে না। কারণ বউ তার এখনো বাপের বাড়ি থাকে। বেশি ভালোবাসা দেখালে সেটা খারাপই হবে। প্রায় অনেকক্ষণ পর রাফান মুখ তোলে। নেশালো চোখে তার এলোমেলো হয়ে যাওয়া চুল আর মেকআপের দিকে তাকে হালকা শব্দ করে হেসে ফেলে। ঠোঁটের লিপস্টিক লেপটে গেছে, কাজলও অনেকটাই লেপটে আছে। ঘাড়ে বেশি লাল না হলেও হালকা হালকা লাল হয়ে আছে। রাফানের হাসিতে তারা লজ্জায় মাথা নুইয়ে রাখে। লজ্জায় তার মুখ লাল চামচের মতো দেখাচ্ছে। রাফান ডান হাত দিয়ে তারার মুখ উঁচিয়ে ধরে, তারপর বলে, জানতে চেয়েছিলে না আজ কতটা সুন্দর লাগছে তোমায়? এতটাই ভয়ঙ্কর সুন্দর লাগছে তোমায়, যেটাই রাফান ইব্রাহিমকে বেসামাল করতে সক্ষম। তারার লজ্জায় লাল হয়ে আবারও মাথা নুইয়ে ফেলে। তারপর বলে, আমি বাড়ি যাব, চলুন না, আমার কেমন কেমন যেন লাগছে। উফ, রাফান দুষ্টু হাসি দিয়ে বলে, কেমন লাগছে? জানি না, ছাড়ুন, বাড়ি ফিরতে হবে। না হলে মা যদি জেনে যায় যে আমি আলপনাদের সাথে বের হইনি, আমার খবর করে দেবে। এভাবে যাবে? এইভাবে মানে কিভাবে? রাফান তারার হাত ধরে ঘরের বড় আয়নার সামনে দাঁড় করায়। তারপর চোখের ইশারায় তারার চেহারা আর চুলের দিকে তাকাতে বলে। তারা আয়নার দিকে তাকিয়ে লজ্জায় চুপসে যায়। ইস, কি অবস্থা হয়েছে তার! এবার বের হওয়া যাবে না। তারার চিন্তিত চেহারার দিকে তাকিয়ে রাফান বলল, যাও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো। তারা দৌড়ে চলে যায় ওয়াশরুমের দিকে। লজ্জায় আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে খাটের উপর অনেকগুলো ডিওরের মেকআপের জিনিস, প্রায় 100 কালার লিপস্টিক, সাথে আরও অনেক কিছু পুরো খাট ভর্তি করে রাখা। রাফান ডিভানে হেলান দিয়ে তারার দিকে তাকিয়ে বলে, এগুলো আপনার জন্য। যেভাবে সেজেছিলেন আবার সেজে নিন, কিন্তু আমার কাছে আপনাকে কোনো মেকআপ ছাড়াই ভালো লাগে। নিজের কথা শেষ করে রাফান তারার দিকে ঘুরে দাঁড়ায়। তারার মুখ বেয়ে পানি পড়ছে, ভেজা ত্বকে স্নিগ্ধ লাগছে তারাকে। রাফান আবারও বেসামাল হওয়ার আগে নিজের চোখ সরিয়ে নেয়। তারাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলে। তারাও রেডি হতে শুরু করে। এই সুযোগে রাফান নিজের ফোন দিয়ে লুকিয়ে লুকিয়ে তার রূপসীর ছবি তুলে রাখে। তারা রেডি হওয়ার পর দুজনেই বের হয় বাড়ির উদ্দেশ্যে। তারাকে ওর বাড়ির থেকে একটু দূরে নামিয়ে দিয়ে রাফান চলে যায়। তারাও সুন্দর মতো নিজের বাড়িতে চলে যায়। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন এত দামি গাড়ি থেকে তারাকে ওদের পাশের বাড়ির লোকটা দেখে ফেলে নামতে। উনি তারার বাবাকে আগে থেকেই হিংসে করে। তারাকে এভাবে একটা বড়লোক বাড়ির ছেলের সাথে দেখে সে সাথে সাথেই তারার বাবাকে ফোন দেয়।
ফোন দিয়ে যা নয় তাই শোনায়, বলে তার আদরের মেয়ে বড়লোক নাগর জুটিয়েছে, বড় বড় গাড়িতে ঘুরে ফেরা করছে, আরও মুখে যা এসেছে তাই বলেছে। তারার বাবা অনেক অপমানিত বোধ করছেন, সাথে সাথে প্রচণ্ড রেগেও গেছেন। তাই অফিস থেকে ছুটি নিয়ে সোজা বাসায় চলে আসেন। এসে দেখে তার মেয়ে পায়ের উপর পা তুলে টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছে। সোফায় বসে, পরনে একটা সাদা টি শার্ট আর কালো প্লাজো, চুলগুলো ছেড়ে মনের আনন্দেই খাচ্ছে আর টিভি দেখছে সে। নাফিস শেখ এসে নিজের ব্যাগটা টেবিলের উপর রেখে তারার বাহু ধরে টেনে সোফা থেকে নামায়। বাবার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ তারার মাথায় ঢুকছে না। তারা হকচকিয়ে যায়। নাফিস শেখ হুঙ্কার তোলে, নাগর দুটো এসে শুনলাম বড় লোকের ছেলে দেখলেই গায়ে ঢলে পড়তে ইচ্ছা করে। ঠাস করে একটা চর বসিয়ে দিল তারার গালে। এক হাত গালে দিয়ে ছলছল নয়নে তারা তার বাবার দিকে চেয়ে আছে। চেঁচামেচির আওয়াজ শুনে রান্না ছেড়ে তন্দ্রা শেখ বের হয়ে আসে। ধ্রুব দৌড়ে আসছে কি হয়েছে দেখতে। দুজন এসে দেখে নাফিস সাহেব তারাকে ইচ্ছে মতো মারছেন আর তারা ব্যথায় কান্না করছে। তন্দ্রা শেখ আর ধ্রুব তাড়াতাড়ি করে তারাকে ধরে সরাতে চায়। তন্দ্রা শেখ নিজের স্বামীকে আটকানোর চেষ্টা করেন আর ধ্রুব নিজের বোনকে দুহাতে আগলে ধরেছে। তারার দুই গাল লাল হয়ে গেছে। তারা বুঝতে পেরে গেছে যে তার বাবা নিশ্চয়ই রাফান আর তার ব্যাপারে কিছু শুনেছে। তন্দ্রা শেখ নাফিস শেখকে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? হঠাৎ করে এসেই মারছেন কেন মেয়েকে? মেয়ে বড় হয়েছে এখন। নাফিস সাহেব রাগে আবার চেঁচিয়ে উঠে বললেন, জিজ্ঞেস করো তোমার মেয়েকে ও কি করেছে। বড় লোকের ছেলে পেয়ে তার গাড়িতে করে কলেজে যাওয়ার নাম করে ঘুরে বেড়ায় তোমার মেয়ে। তাও যদি কোনো সভ্য ছেলে হতো। কার সাথে তোমার মেয়ে ঘুরে জানো? মিদাবাড়ির বড় ছেলে রাফান ইব্রাহিমের সাথে। জানো তুমি ছেলেটা কতটা ভয়ঙ্কর? ওই ছেলে যে কয়দিন পর তোমার মেয়ের সর্বনাশ করে ওকে ছেড়ে দেবে সেটা কি জানে ও? তারাকে আঙুল তুলে কথাগুলো বলে নাফিস শেখ। তারার মা এখন কৌতূহল দৃষ্টিতে তারার দিকে তাকে জিজ্ঞেস করে, কি রে নয়ন, তোর বাবা কি ঠিক বলছে? তারা এই ভয়টাতে ছিল এতদিন, এবার কি করে সবাইকে সামলাবে সে? শুধু ঘোরার কথা শুনেই তার বাবা মার এই অবস্থা, না জানে বিয়ের কথা শুনলে কি করবে। ভয়ে তারা ডুকরে কেঁদে ফেলে। ধ্রুব এখনও বোনকে নিজের বুকে আগলে রেখেছে। এই বড় বোন সবসময় তাকে সাহস জুগিয়েছে। যতই হাসি মজা মারামারি করুক দুজন, তারপরেও একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসে। তারাকে কাঁদতে দেখে তন্দ্রা শেখ ওর বাহু টেনে ধ্রুবর কাছ থেকে সরিয়ে নিজের সামনে এনে দাঁড় করিয়ে বলে, কি হলো তারা, বল। তোর বাবা যা বলছে সব সত্যি? তুই জানিস না ওই ছেলেটা কত ভয়ঙ্কর? খুন করতেও হাত কাঁপে না ওই ছেলের। আর তুই কি করে ভাবলি যে ওই ছেলে তোকে ভালোবাসবে? দেখ, আমি জানি এখন তোদের বয়সটা এরকমই, আর ছেলেটাও দেখতে সুন্দর, কিন্তু সুন্দর মানেই যে সে ভালোবাসবে তোকে সেটা নয়। আর কোনোদিন তুই ওই ছেলের সাথে কথা বলবি না। তারা কেঁদে কেঁদে বলে কথাগুলো, কিন্তু রাগে এবার ওর মা ওর গালে চড়ি বসায়। তারপর রাগী কাট কাট গলায় বলে, মা, আমি ওনাকে ভালোবাসি আর উনিও আমাকে অনেক ভালোবাসেন। আমার আগেই সন্দেহ হয়েছিল যে তুই কারোর সাথে কথা বলিস, কিন্তু ভাবতে পারিনি যে এই রকম একটা ছেলের পাল্লায় পড়বি তুই। আজ থেকে তোর বাহিরে বের হওয়া বন্ধ, আর তোর ফোনও পাবি না তুই। তন্দ্রা শেখের কথা শেষ হতেই নাফিস শেখ বলে, আমার কাছে ওর জন্য একটা বিয়ে সম্বন্ধ অনেক দিন ধরেই ঘুরছে, কিন্তু ভেবেছিলাম ওর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে দেবো না। তবে আজকে এই মুহূর্তে আমি ওনার সাথে কথা বলে কালই তোর কাবিনের ব্যবস্থা করব। দেখি ওই ছেলে তোকে কত ভালোবাসে। নাফিস শেখ তারার হাত ধরে টানতে টানতে তারাকে ঘরে আটকেই রাখে। তারা কাঁদতে কাঁদতে দরজা ধাক্কাতে থাকে আর বলে, বাবা, মা, প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। আমি ওনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমাকে ছেড়ে দাও না বাবা, আমি বিয়ে করব না। ধ্রুব ভাই, আমার দরজাটা খুলে দে না। তার দরজা ধাক্কাতে ধাক্কাতে বসে পড়ে ফ্লোরে। ধ্রুবকে নাফিস শেখ করার নির্দেশ দিয়েছে দরজা না খোলার, তাহলে তাকে একইভাবে আটকে রাখা হবে। নাফিস শেখের কথায় অসন্তুষ্ট হয়ে ধ্রুবর আগে চিৎকার করতে করতে বাসা থেকে বেরিয়ে হয়ে যায়। এদিকে রাফান বিজয়কে কল দিয়ে রাগে আর উত্তেজিত গলায় বলে,
আমার খবর লাগবে, ফ্লাওয়ারের খবর লাগবে। আমার মনে হচ্ছে ওর সাথে খারাপ কিছু হয়েছে। তাড়াতাড়ি খবর নেই ওর। বিজয় ভয় পেয়ে যায় হঠাৎ রাফানের এরকম ব্যবহারে। সে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? আর তুই কি করে জানলি যে তারার বিপদ? এসব বলার সময় না এখন বিজয়, তুই বুঝতে পারছিস? রাফান কল কেটে দেয়। রাগে তার চোখ লাল হয়ে আসছে। কয়েক মাস আগে রাফান তারাকে কয়েকটা শোপিস গিফট করেছিল। সেগুলোই ক্যামেরা লাগানোই ছিল যেন রাফান সবসময় তারাকে চোখে চোখে রাখতে পারে। ক্যামেরাতে রাফান তারাকে কাঁদতে দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। তাই সে সাথে সাথে বিজয়কে কল দিয়ে খোঁজ লাগাতে বলে। রাগে রাফানের মাথা কান সব গরমই হয়ে গেছে। অস্থিরতা কাজ করছে বুকের ভেতর, চিনচিন যন্ত্রণা করছে তার। কি হয়েছে তার ফ্লাওয়ারের? রাফান পাশে থাকা ফ্লাওয়ার বাস নিয়ে দেয়ালে হাত সহ বাড়ি দেয়। ঝরঝর করে কাজ ভেঙে পড়ে। রাফানের বাম হাত রক্তাক্ত হয়ে যায় কাজের আঘাতে, কিন্তু এই ব্যথা তার কিছুই না। সে তার ফ্লাওয়ারকে পাগলের মতো দরজা ধাক্কিয়ে কাঁদতে দেখেছে। হঠাৎ কি মনে করে রাফান আবারও গিয়ে ল্যাপটপের কাছে যায়। খাটের উপর খোলা ল্যাপটপ দেখে তারা এখনো খাটে শুয়ে আছে, শুয়ে কান্না করছে। রাফানের চোখ নরম হয়ে আসে, অসহায় চোখে চেয়ে থেকে নিজে ডান হাত দিয়ে ছুঁয়ে দেয় তারাকে। নরম হয়ে যাওয়া চোখ আবারও এক মুহূর্তে শক্ত হয়ে যায়। রাফান চোয়াল শক্ত করে মনে মনে ভাবে সে এবার কাউকে মানবে না, গিয়ে নিজের বউকে তুলে নিয়ে আসবে। তার বউ রাজি না হলেও নিয়ে আসবে। একটু পর রাফানের ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। রাফান ফোনটা তুলে কানে হ্যালো বলে। ওপাশ থেকে একটা ছেলের আওয়াজ শোনা যায়। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে বয়স বেশি না। ছেলেটা ফোনে রাফানকে বলল, ভাইয়া, আমি ধোব। নয়নতারা আমার বড় বোন। আজকে আমাদের বাড়ির সবাই আপনাদের ব্যাপারে জেনে গেছে, তাই তারা আপুকে আটকে রেখেছে। আর কাল আপুকে অন্য কোথাও বিয়ে দিবে বলে ঠিক করেছে। আপনি যদি আমার বোনকে ভালোবাসেন তাহলে প্লিজ কিছু করুন। ধ্রুবর উত্তেজনাময় কাঁদো কাঁদো গলায় কথাগুলো শুনে রাফানের চোয়াল আগের তুলনায় আরো শক্ত হয়। তারপর বলে, নিজের বোনের খেয়াল রাখো আর চিন্তা করো না। এবার যা খেল দেখানোর রাফান ইব্রাহিম দেখাবে। বাই দ্য ওয়ে, কাল ছেলের বাড়ির লোকেরা কখন আসবে? এই তো জোহরের নামাজের পর পরে আসবে। ঠিক আছে, তোমার বোনকে বলে দিও ভালো মতো সাজতে। শ্বশুর বাড়ি যাবে বলে কথা। রাফান কল কেটে দেয়। তীক্ষ্ণ চোখে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকে। তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এভাবে নিজের ফ্লাওয়ারকে অসহায় অবস্থায় দেখে রাফান পারছে না সব ধ্বংস করে দিতে, কিন্তু তাকে এখন মাথা ঠান্ডা করে খেলতে হবে। যত যাই হোক শ্বশুর বাড়ি বলে কথা। মৃদু স্বরের শ্বশুর বাড়ি কথাটা মুখে নিতেই রাফানের ঠোঁটে পৈশাচিক হাসি ফুটে উঠছে। সেই সকাল 11টা থেকে তারাকে ওর মা সাজাচ্ছে, কিন্তু তারা কেঁদে কেঁদে পুরো সাজের 12টায় বাজিয়ে দিয়েছে। চোখ ফুলে লাল হয়ে গেছে। এরই মধ্যে ধ্রুব এসে তারার কাটা গায়ে নুনের ছিটাই দিয়ে বলে, সেজে নাও আপু, নাহলে তোমার বর তো ভয়ে অজ্ঞান হয়ে যাবে সামনে এরকম একটা পেতনি দেখে। আমারই ভয় লাগছে। তারা রাগের চোখে তাকায় ধ্রুবর দিকে। তারপর বলে, হারামজাদা, পারলে আমাকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য কর, নয়তো আজকে আমি কি করব তোরা কেউ ভাবতেও পারছিস না। কি করবে তুমি? একটু পরে পাত্রপক্ষরা এসে পড়বে। পেছন থেকে কাজ কাজ গলায় নাফিস শেখ বলে, শুভ এতক্ষণ ড্রেসিং টেবিলের সামনে বসে গালে হাত দিয়ে তারার সাথে কথাই বলছিল। বাবাকে দেখে সেও নড়ে চড়ে উঠে দাঁড়ায়। নাফিস শেখ 2 পা সামনে এগিয়ে আবারও বললেন, এসব ভয় দেখে লাভ নেই, আজ বিয়ে তোমাকে করতেই হবে। বাবার কথা শুনে তারা প্রতিবাদ করে বলে, তোমরা যদি ভেবে থাকো যে জোর করে আমাকে বিয়ে দিয়ে দেবে যার তার সাথে, তাহলে ভুল ভাবছো। আমি জানি উনি আসবে, তখন তোমরা বুঝতে পারবে। দেখা যাক। নাফিস সাহেব রাগে কক্ষ ত্যাগ করেন। এই মুহূর্তে তিনি মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে চান না। তাই ঠিক জোরে নামাজের পরপরই পাত্রপক্ষরা আসে। ছেলে সরকারি ব্যাংকে চাকরি করে, দেখতে শুনতে খারাপ না, তবে একটু বেঁচে। 5 ফুট 5 ইঞ্চি হবে। তারা 5 ফুট 4। ছেলে এসেছে তার বাবা, মা, বড় বোন, বোনের স্বামী আর 2 চাচাকে নিয়ে।
সবাই খুবই আগ্রহ নিয়ে নতুন বইয়ের অপেক্ষায় আছেন। কাজী সাহেবও এসে পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো যে তারা আর রাফানের যেই কাজী বিয়ে পড়েছিলেন উনি আজকে কাজী সাহেব। আর তিনি রাফান আর তারাকে ভালোভাবে মনে রেখেছেন। ওই বিয়েটা তার কাছে ভোলার মতো নয়। তাই তারাকে যখন শাড়ি পরিয়ে সবার সামনে আনা হয় তিনি একটু চমকে গিয়েছিলেন আর বারবার তারার দিকে ঘুরে ঘুরে দেখছিলেন। তার মাথা নিচু করে থাকায় কাজী সাহেব চেহারা। সবাই মিলে তারার রূপের প্রশংসা পঞ্চমুখ। আর পাত্র তো তারাকে দেখে বারবার মিটিমিটি হাসছে। সবাই মিলে কথাবার্তা বলছে। বিয়ে করাতে যাবে ঠিক ওই সময় বাড়ির সামনে প্রায় 30টা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করেছে। এত হর্নে সবার কান ঝালাপালা হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু ধ্রুব বুঝতে পারছে কি হতে চলেছে। সে তারাকে একটা চোখ টিপ দেয়। তারার মনেও আসার সঞ্চার হয়। মাথা তুলে দ্রুত বারান্দায় চলে যায়। ঠিক গিয়ে দেখে এতগুলো দামি দামি গাড়ির মাঝে তার পরিচিত গাড়িটা আছে কিনা। হ্যাঁ আছে তো। তারা চোখ খুশিতে চলমল করে। সবাই তারাকে এভাবে দৌড়ে বারান্দায় যেতে দেখে অবাক হয়ে যায়। নাফিস শেখ ধমকে উঠে বললেন, তারা হচ্ছেটা কি? ধ্রুব মস্কারা করে বলে, তোমার মেয়ের জামাই এসেছে বাবা, মা তাড়াতাড়ি যাও, গিয়ে বরণ করো। নাফিস সাহেব চোখ গরম দেখিয়ে ধ্রুবকে চুপ করতে বলে। গাড়ি থেকে একসাথে নামে সবাই। প্রথম গাড়ি থেকে পুরো কালো ফর্মাল পোশাকে পরে নামে রাফান। কালো কোট, কালো কোটি, কালো টাই, চোখে সানগ্লাস। তারা বারান্দায় দাঁড়িয়ে জোরে সিটি মারে। রাফান চোখ উপরে তুলে তাকাতেই তারা জোরে জোরে বলে, এত দেরি করলেন কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু আজ আপনাকে দারুণ লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারা দু হাতের আঙুলে কানে ফুটিয়ে নজর দাঁড়ায়। তন্দ্রা শেখ দ্রুত গিয়ে মেয়ের হাত ধরে টেনে সবার সামনে চর বসায়। তারার তাতে সুক্ষেপ নেই। তাকে বাঁচানোর জন্য তার স্বামী চলে এসেছে। তারা হাত ঝাড়া মেরে মায়ের থেকে দূরে সরে নিজের বাবা মাকে বলে, বলেছিলাম না উনি ঠিক আসবেন। দেখো উনি সত্যি আমাকে কত ভালোবাসেন। সবার নজর অন্যদিকে দেখে ধ্রুব তাড়াতাড়ি দরজায় খুলে দেয়। সকলের নজর এড়িয়ে যেন দরজা টোকা না দেয়া লাগে। দরজা খোলার সাথে সাথেই 50-60 জনের মতো বডিগার্ড নিয়ে রাফান আর বিজয় হুড়মুড় করে ফ্ল্যাটে ঢুকে পড়ে। পুরো ড্রয়িং রুমে মানুষ ভর্তি হয়ে যায়। বিজয় ঘরে ঢুকে সকলকে সালাম দিয়ে পাত্রপক্ষকে উদ্দেশ্য করে বলে, আপনাদের কাজ শেষ, এখন আপনারা আসতে পারেন। রাফানকে দেখে পাত্রপক্ষের এমনিতেই কলিজা কেঁপে উঠেছিল। এখন তাদেরকে চলে যেতে বলায় সবাই তাড়াহুড়ো করে চলে গেল। ভাবলো এই মুহূর্তে জানটা বাঁচাতে পারলেই হয়েছে। সবার বুঝতে বাকি নেই যে তারা কার হৃদয়ে হাত দিতে গিয়েছিল। রাফান ইব্রাহিমকে যেখানে নিজে এত ঘটা করে এসেছে বিয়ে আটকাতে, তার মানে এখানে তাদের থাকা আর নিজের পেচে নিজের ছুরি চালানোর সমান কথা। পাত্রপক্ষকে বের হতে দেখে নাফিস সব চিন্তিত স্বরে বলে, এ কি, আপনারা চলে যাচ্ছেন কেন? বসুন না, বিয়ে তো হয়নি এখনো। রাফান হাসে, একটু শব্দ করেই হাসে। তারপর সোফায় পায়ের উপর পা তুলে বসে পড়ে। এক হাতে সোফার উপরে দিয়ে আরেক হাত পায়ের উপর রেখে রাজা বাদশাদের মতো করে বসে। তারপর নিজের ফ্লাওয়ারের দিকে চোখ পড়ে। কি সুন্দর লাগছে তাকে। বাংটি রঙের জামদানি শাড়ি পরেছে, সাথে গোল্ডেন কাজ করা, হাত দুটো সোনার বালা, গলায় ছোট্ট সোনার নেকলেস, চুলগুলো ফুল দিয়ে খোপা করা, মিষ্টি রঙের গোলাপ ফুল দিয়ে আটকানো চুলগুলোতে রাফানও যেন সারা জীবনের জন্যই আটকে গেল। রাফানকে এইভাবে অপলক দৃষ্টিতে তারার দিকে চেয়ে থাকতে দেখে নাফিস শেখ রাগে হুঙ্কার দিয়ে উঠেন, এই বেয়াদব ছেলে, কি সমস্যা তোমার? আমার মেয়ের দিকে এভাবে তাকিয়েছো কেন? তোমার মতো ছেলেদের আমি চিনে না মনে করছো? আমি সব বুঝি। তোমাদের মতো ছেলেরা আমার মেয়ের মতো ভালো মেয়েদের ভালোবাসার নাটক করে একসময় মন ভরে গেলে ছুঁড়ে ফেলে দেবে। আমি তোমার কাছে কোনোদিন আমার মেয়েকে তুলে দেব না। রাফানের কোনো হেলদোল নেই। সে তারার দিকে তাকে গম্ভীর মুখে প্রতিটি কথার উত্তর দিল, আমার বউকে আপনারা অন্য কোথাও বিয়ে দিতে যাচ্ছেন, এটাই আমার সমস্যা। আর সেকেন্ডলি, আমি আপনার মেয়েকে ভালোবাসি না যে দুদিন পর মন পরিবর্তন হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেব। ইভেন আমি নিজেও জানি না ওকে কেন আমার চাই, কিন্তু এতটুকু জানি আপনার এই মেয়েকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারবো না।
আমি আমার নিজের জন্য ওকে চাই, আমার নিজের ভালো থাকার জন্য ওকে চাই, আর কেউ আমাকে ঠেকাতে পারবে না। লাস্টলি, আপনি আপনার মেয়েকে আমার কাছে দেবেন কি দেবেন না সেটাই আমি বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করি না। তারা আমার বউ, আইনত আমি ওর লিগাল গার্ডিয়ান, তাই আমি ওকে এখন আমার সাথে করে নিয়ে যাব। আর আপনার যদি বিশ্বাস না হয় কাজী সাহেবকে জিজ্ঞেস করুন, উনি নিজে আমাদের বিয়ে পড়িয়েছিলেন। রাফানের এতগুলো কথায় আকাশ ভেঙে পড়ে নাফিস শেখ আর তন্দ্রা শেখের মাথায়। তাদের মেয়ে তাদেরকে না জানে এত বড় একটা কাজ করে ফেলেছে। ব্যথিত হৃদয়ে দুজনই মেয়ের দিকে চেয়ে আছে। ধ্রুব এই কথা শুনে কম চমকায়নি। সকলের নীরবতা ভেঙে রাফান আবারও সকলের উদ্দেশ্যে বলে, আপনাদের নাটক যদি শেষ হয়ে থাকে তাহলে মেয়ে বিদায়ের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, কিছু ছোটখাটো তথ্য এনেছি আমি আপনাদের জন্য। যত যাই হোক, জীবনের প্রথম শ্বশুর বাড়ি পা রাখলাম, খালি হাতে তো আসা যায় না। সবার চোখ বডিগার্ডদের হাতে থাকা প্যাকেটগুলোর উপর যায়। নামি দামি ব্র্যান্ডের জিনিস, সব কোটি টাকার উপর জিনিস হবে সব ব্যাগগুলোর ভিতর। সেখানে আবার অনেকগুলো ডালা, দামি দামি ঘড়ি আর গাড়ির চাবিও আছে। এইসব দেখে নাফিস সাহেব রেগে যান, প্রচণ্ড রেগে হুঙ্কার দিয়ে দেন, টাকার গরম দেখাচ্ছ? কি ভেবেছোটা কি তুমি? টাকা দেখলে আমাদের মন গলে যাবে? তোমার এসব জিনিস নিয়ে তুমি বের হয়ে যাও এই বাড়ি থেকে। আর হ্যাঁ, সাথে করে নিজের স্ত্রীকেও নিয়ে যাও। ওর মতো কলঙ্ক আমাদের দরকার নেই। আজ থেকে আমার জন্য আমার মেয়ে মৃত। এখন থেকে আমার একটাই ছেলে, আর সেও যদি নিজের বোনের কথা ভাবে তাহলে মনে করব আমি নিঃসন্তান। এতক্ষণ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিল তারা। বাবার হয়ে কথা বলবে নাকি স্বামীর হয়ে? সে তার স্বামীকে ভালোবাসে, কিন্তু নিজের বাবাকে কম ভালোবাসে না। সে বুঝতে পেরেছে তার বাবা কতটা কষ্ট পেয়েছে তার জন্য, কিন্তু তারাই বা কি করবে? সে তো বিবাহিত। বাবার কথায় সে ছাড়তে পারবে না তার স্বামীকে। কষ্টে তারার বুক বেশি কান্নায় চলে আসে। বাবার পায়ের কাছে পড়ে বাবার কাছে ক্ষমা চায়। বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ওনাকে ছাড়তে পারবো না, তুমি প্লিজ মেনে নাও আমাদের। তারা থেকে দূরে সরে যায় নাফিস শেখ। এই মেয়ের মুখেও সে দেখতে চায় না। তারার মাও রেগে আছে। তারা আর মায়ের কাছে যেতে নিলে তারার মাও ছিটকে সরে যায়। নিজের বইয়ের এমন অবস্থা দেখেও রাফা চুপচাপ পায়ের উপর পা তুলে সোফায় বসে থাকে, যেন এগুলো খুবই সাধারণ ব্যাপার। তারা কাউকে পাশে না পেয়ে অসহায় চোখে রাফানের দিকে তাকায়। দেখে রাফান তার দিকে তীক্ষ্ণ রাগী চোখে তাকিয়ে আছে। তারার কান্না আর সহ্য হচ্ছে না এখন রাফানের, তাই সোফা থেকে উঠে তারাকে নিজের কাঁধেই তুলে নেয়। তারা এরকম কাণ্ডে হঠাৎ ডিমডি খেয়ে যায় আর বলে, ছাড়ুন আমায়, আমার বাবা মা না বলা পর্যন্ত আমি নড়বো না। ছাড়ুন, আজ তাদেরকে আমায় মেনে নিতেই হবে। তারা বারবার শরীর ঝাঁকাতেই থাকে। রাফান রাগে ধমক দিয়ে উঠে, তোমার কোনো বাবা মা নেই, শুনলে না কি বললো? তাদের মেয়ে মৃত, এখন যে বেঁচে আছে সে আমার ওয়াইফ। গট ইট? অনেক নাটক হয়েছে, এবার স্বামীর ঘরে চলো। আর যাই হোক, তোমার বাপের মতো তোমায় ঘরবন্দি করে আর নিজের পায়ের কাছে রাখবো না। রাফান বেরিয়ে যায় তারাকে কাঁধে নিয়ে। আর তারা কাঁদতে থাকে ফুপিয়ে ফুপিয়ে। রাফানের চলে যাওয়াতে বডিগার্ড আর বিজয় পেছন পেছন চলে যেতে নাই। বিজয়ের আজকে এখানে বলার মতো কিছু ছিল না। সে জানতো এরকমটাই হবে। তার খুব কষ্টই হচ্ছিল তারার বাবা মাকে দেখে। তারপরেও যাওয়ার আগে তারার মা বাবাকে আশ্বাস দিয়ে গেল বিজয়। আমি জানি আপনারা নিজের মেয়ের জামাই হিসেবে রাফানকে কোনোদিনও মেনে নিতে পারবেন না, কিন্তু আমি যতটুকু চিনি রাফানকে, ও কোনোদিনও তারাকে খারাপ রাখবে না। ভয়ঙ্কর রকমের ভালোবাসেও তারাকে ছাড়াও বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ। একদিন আমিও ভেবেছিলাম রাফানের মতো ছেলে কাউকে ভালোবাসতে পারে না, কিন্তু আজ আমি স্বীকার করছি রাফান তারাকে যতটা ভালোবাসে এতটা ভালো ওকে আর কেউ বাসতে পারবে না। এই কথাটা একদিন আপনারাও বুঝতে পারবেন। আসি, আসসালামু আলাইকুম। বিজয় চলে যায়। ধ্রুব, নাফিস শেখ, চন্দ্র শেখ তাদের যাওয়ার পানে চেয়ে থাকে। নাফিস শেখের চোখে এখনো ভয়ঙ্কর রাগ। তন্দ্রা শেখ বিজয়ের কথাগুলো শুনে একটু নরম হলেও নাফিস শেখ পারল না। ধ্রুব আর কথা বলল না। বোন তার সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে গেল। সেই কষ্টে সে নীরবে নিজের কক্ষে গিয়ে দরজা লাগিয়ে বসে থাকলো। খান্না তারও গলা জড়িয়ে যাচ্ছে, মনে মনে বারবার বলছে, ভাইয়া, আমার বোনটাকে দেখে রেখো প্লিজ। আল্লাহ আমার বোনটাকে হেফাজতে রাখো।
মৃধা ম্যানশন। জাহানারা খাতুনের কয়েকদিন ধরে কোমর খুব ব্যথা, বয়স হয়েছে প্রায় 70-এর কাছাকাছি। তার উপর তার বাতের ব্যথা। রফিকুল আরমান মৃধা যদিও সুস্থ সবল, তাকে দেখে কেউ বলবে না যে তার বয়স 75-এর বেশি। সকাল থেকে তিনি স্ত্রীর পাশে বসে আছেন, তার কি লাগবে না লাগবে খেয়াল করছেন। সামনে একজন কাজের মহিলা দাঁড়িয়ে আছেন। মধ্যবয়সী এক মহিলাকে জাহানারা খাতুনের জন্যই রাখা হয়েছে। রফিকুল আরমান যা বলেন তিনি তাই এনে দেন, আর সে নিজের স্ত্রীর সেবা করে নিজ হাতে। এবারে প্রতিটি পুরুষের এই একটা দিকই সবচেয়ে ভালো, সেটা হলো তার নারীকে সম্মান করে আর বাড়ির বেদের রাজরানী করে রাখে। রাবেয়া বেগম একটু পরপরই এসে শাশুড়ির অবস্থা দেখে যান। জিনিয়া, মৃধা আর শোভা মীরও আছেন কতক্ষণ পরপর। এত বড় প্রাসাদের মতো বাড়িতে তাদের এত মানুষ থাকার পরেও প্রায় অর্ধেকের বেশি খালি পড়ে আছে রুম। দুপুরের দিকে সকলে যার যার রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে খেতে আসে। আলিশান ডাইনিং রুমে টেবিলও কম হলেও 20 থেকে 20 জনের বসার জায়গা আছে, কিন্তু বাড়িতে মানুষ নেই বেশি। রিয়াজ ইমরান এবং রাহাত ইমরান কোম্পানির কাছে গিয়েছেন, আর জিনিয়া, মৃধা স্বামী ও তার নিজের কোম্পানিতে গেছেন। রাহাত ইমরানের ছেলে সিফাত আমেরিকা পড়াশোনা করতে গেছে, কিন্তু তার মেয়ে রিমা তাদের সাথেই আছে। আর রাফানের পুপ্পি জিনিয়ারও 2 মেয়ে জান্নাত ও জেরেন এখানেই আছে। সবাই মিলে একসাথে নিচে খেতে এসে, কিন্তু সবাই বসতে যাবে ঠিক সেই সময় একজন কেয়ারটেকার এসে উত্তেজনার সাথে চেঁচিয়ে বলে, ও ম্যাডাম, ও ম্যাডাম। লোকটা দৌড়ে এসে হাঁপাতে বলল। রফিকুল আরমান প্রিয়কোচকে বিরক্তির স্বরে বললেন, কি হয়েছেটা কি? এরকম সারের মতো হোক পারছিস কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? লোকটা আবার উত্তেজনার সাথে হাঁপাতে বলে, না গো স্যার, বাড়িতে ডাকাত আসেনি, বউ এসেছে, নতুন বউ। এবার উপস্থিত সবাই বিরক্ত হলো। আসল কথা না বলে তখন থেকে যত সব আশেপাশে কথা বলে যাচ্ছে। সবার আগে শুভামীর রাগ দেখিয়ে বলেন, এই ঝেড়ে কাশুন তো মশাই, এই বাড়িতে আবার বউ আসবে কোথা থেকে? আমরা সবাই তো বাড়ির ভেতরেই। একটা মেয়ের গঙ্গানোর আওয়াজ শুনে সকলে সদর দরজার দিকে গেল। ড্রয়িং রুমে এসে দেখলো রাফান কাঁধে করে শাড়ি পরা এক মেয়েকে নিয়ে ঢুকছে। মেয়েটার হাতে টাই দিয়ে বাঁধা আর মুখে চেপ। রাফান গায়ের কোটটাই সব খুলে ফেলেছে, শুধু কালো শার্ট পরা, সামনের দুটো বোতাম খোলা আর কোণে পর্যন্ত হাতা উপরে গোটানো। চোখে মুখে এক রাশ বিরক্তি নিয়ে রাফান কাঁধ থেকে তারাকে সোজা সোফায় নিয়ে বসায়। বাড়ির সবাই বড় বড় রসগোল্লার মতো চোখে তাকিয়ে আছে, বিশেষ করে রিমা। সে রাফানকে খুব পছন্দ করে। 2 বছর আগে রাফান যখন সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিল, তখনই সে রাফানকে দেখে ক্রাশ খায়। রাহাত ইমরান আর শোভা মীরও রিমার সাথে রাফানে বিয়ে দিতে চান। রাফান জন্ম থেকে অঢেল সম্পত্তির মালিক, কে না চায় এরকম জামাই পেতে? কিন্তু আজকে রাফানকে এভাবে তারাকে নিয়ে ঢুকতে দেখে 2 মা মেয়ের মাথার যেন বাজে পড়ে। রাবেয়া বেগম রাফানের সামনে গিয়ে দাঁড়ান, চোখে এক সমুদ্র পরিমাণ কৌতূহল আর রাগ। তার ছেলে এভাবে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, এটা তার মোটেও ভালো লাগেনি। রাফানের সামনে গিয়ে রাফানের দিকে প্রশ্ন ছুড়েন রাফিয়া বেগম, এইসব কি? তুমি এভাবে একটা মেয়েকে তুলে এনেছো কেন? আর মেয়েটার মুখে টেপ, হাতে টাই বাঁধা কেন? কিডন্যাপ করেছো নাকি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। রাফান পকেটে হাত রেখে মাথা উঁচু করে একটা দীর্ঘশ্বাস নিয়ে মাথা নামিয়ে দম ছাড়ে। অনেক ক্লান্ত সে, কাল দুপুর থেকে কিচ্ছু খায়নি, রাতে ঘুমোতে পারেনি। সারাদিন এত নাটকের পর এখন আবার বাড়িতে সবার সামনে জবাবদিহি করো, অসহ্য ব্যাপার। এখানে না এনে তার নিজের বাড়িতে নিয়ে গেলেই তো হতো, কিন্তু কথা হচ্ছে পরিবার যেহেতু আছে তাই জানাতেও তো হবে। রাফান গম্ভীর মুখে নিজের মায়ের দিকে তাকালো। তার মা রাগের চোখে তার দিকে তাকিয়ে আছে। রাফান গম্ভীর মুখে নিজের মায়ের প্রশ্নের উত্তর দিল, নিজের বউকে কে কিডন্যাপ করবে? আর রাফান ইব্রাহিম কাউকে কিডন্যাপ করে না। কিডন্যাপ করা আর চুরি করা একই কথা। আর রাফান ইব্রাহিমের চুরি করতে হয় না, তার যা চাই সেটা নিজেই নিয়ে নেয়, সবার সামনেই নিয়ে নেয়। রাফানের কথা শুনে রাবেয়া বেগম খাচ গলায় বললেন, তাহলে তুমি স্বীকার করছো যে তুমি মেয়েটাকে তুলে এনেছো
আর আমাদের না জানিয়ে বিয়ে করলে কি করে তুমি? তোমার যদি পছন্দই থাকতো তাহলে আমাদেরকেই বলতে পারতে, আমরা নিজে গিয়ে মেয়ের বাড়ির সাথে কথা বলতাম। রাবেয়া বেগম এমনিতেই খুব শান্ত এবং দয়ালু মহিলা, কিন্তু ছেলের এসব বেপরোয়া কাজ তার পছন্দ নয়। তাই বেশিরভাগ সময় তিনি রাফানকে নিয়ে চিন্তা করেন আর রাফানের সাথে রাগারাগি করেন। রাফান নিজের মায়ের কথায় খানিকটা বিরক্ত প্রকাশ করে বলে, দেখো মা, সেভাবে বিয়ে করা গেলে অবশ্যই করতাম, কিন্তু ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছি যারা আমাকে এই জন্মে মানবে না, তাই নিজের মেয়েকেও তারা ত্যায্য করে দিয়েছে। আর তোমার বৌমাকে বেঁধে রাখার কারণ হলো ও বড্ড কাজ ছিল, আমার গাড়ি চালাতে ডিস্টার্ব হচ্ছিল, তাই মুখে টেপ লাগিয়ে দিয়েছি। আর হাত দিয়ে যেন মুখ খুলতে না পারে তাই হাতেও টাই বেঁধে রেখেছি। এমনি ভালো লাগছে না এখন, প্লিজ এসব নাটক শুরু করো না তোমরা। তোমাদের যদি আমার বিয়ে করা নিয়ে এত প্রবলেম থাকে, দেন টেল মি, আই উইল টেক মাই ওয়াইফ অ্যান্ড লিভ দিস হাউস। আহা দাদু ভাই, তোমাকে কেউ বলেছে না যে আমরা তোমার বউকে মানব না? তোমার মা শুধু এইটুকুই বলেছেন যে তোমার যদি ওকে এতই পছন্দ হয় তাহলে আমাদেরকে জানাতে। রফিকুল আরমানের কথায় তার স্ত্রী জাহানারা খাতুনও সায় দিলেন। এরই মাঝে তারা মুখ খোলার জন্য শব্দ করলো। সবাই ওর দিকে খেয়াল করলো। চুলগুলো বাংটি রঙের গোলাপ ফুল দিয়ে খোপা করা, ডাগো ডাগো চোখের কোণে এক ফোঁটা পানি আটকে আছে। বড় বড় চোখ দিয়ে সবাইকে চেনার চেষ্টা করছে। একবার এক একজনের দিকে তাকে পর্যবেক্ষণ করছে। রাবেয়া বেগম এগিয়ে গিয়ে যত্ন সহকারে তারার হাত মুখ খুলে দিলেন। এতক্ষণ পর ছাড়া পেয়ে তারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। বড় একটা নিঃশ্বাস নিয়ে ছাড়লো। সেই কখন থেকে রাফান এভাবে রেখেছে তারাকে, তাই রাগী অভিমানী চোখে রাফানকে আর চোখে দেখে মুখ ভেঙচি মারলো। বই গেছে তার রাফানের সাথে কথা বলতে। বদ মেজাজি লোক একটা। রাবেয়া বেগম, জাহানারা খাতুন আর জিনিয়া মৃধা একসাথে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে উঠলেন। সকলে তারাকে দেখে খুবই প্রসন্ন হয়েছেন। রাবেয়া বেগম দুই হাত দিয়ে তারার মাথায় গালে হাত বুলিয়ে দিয়ে রাগী চোখে রাফানকে বলল, এত সুন্দর ফুলের মতো মেয়েটাকে এভাবে বেঁধে রাখতে মায়া হলো না তোর? রাবেয়া বেগমের কথা শেষ করতেই জাহানারা খাতুন আবার বললেন, একদম ঠিক বলেছে বড় বউ। ফারানের বউ আমাদের দেখতে আসলেই ফুলের মতন, গায়ের রংটাও কি সুন্দর, দেখলেই নয়নতারা ফুলের কথা মনে পড়ে যায়। তা তোমার নাম কি মেয়ে? জি আগে নয়নতারা শেখ। রাবেয়া বেগম আর জাহানারা খাতুন গোল গোল চোখে তাকিয়ে মূর্তি ফিক করেই হেসে ফেললেন। তারপর জিনিয়া মৃধা হেসে হেসে বললেন, মা, তোমার চোখ আছে বলতে হবে, কি করে সঠিক নামটাই বলে ফেললে? সকলে ভাব গতিয়ে দেখে রাফানের নিজেকেই নিশ্চিন্ত মনে হলো। তাই সবার কাছে তারাকে রেখে সে উপরে চলে যায় ফ্রেশ হতে। যাওয়ার আগে গম্ভীর মুখে বলে যায়, মা, তোমার আদরের বৌমাকে দিয়ে আমার ঘরে খাবার পাঠিয়ে দিও 20 মিনিট পর, আমার কথার যেন নড়চড় না হয়। কড়া চোখে তারাকে একবার দেখেই গটগট করে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। রাফান যেতেই মুখ খুললেন শোভা মেয়ের। বড় আপা, তোমার ছেলে যেটা করলো, তারপরও তুমি তার বউকে এভাবে মেনে নিচ্ছ? তুমি কি ভুলে গেলে তোমার দেবর আমাদের রিমার সাথে রাফানকে বিয়ে দিতে চায়? রিমা মুখ ভার করে রয়েছে আর রাগে হিংসে ফুঁসে উঠছে। তারার দিকে তাকিয়ে চোখ গরম দিকে বলল, এই মেয়ের জন্য আজকে রাফান ভাই আমার হলো না, ওর কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। রিমা রাগে গজগজ করে নিজের রুমে চলে গেল। তারা অসহায় হয়ে চেয়ে থাকে রিমার দিকে। শুধু শুধু তাকে এরকম অভিশাপ দেওয়ার কোনো মানি হয় না। সে কি নিজে থেকে রাফানের ঘাড়ে চেপেছিল নাকি? এদিকে জেরিন জান্নাত সকলে তারাকে ঘিরে ধরে ওটা জিজ্ঞেস করতে থাকে। জান্নাতের বয়স ধ্রুবর চেয়ে খানিকটা কম হবে, আর জেরিনের বয়স হবে 11 কি 12। নতুন ভাবিকে পেয়ে দুজনই রিহানকে ভিডিও কল করে দুই বোন খুশিতে গদগদ হয়ে বলে, ছোট ভাইয়া জানো, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওপাশ থেকে রিহান বলে। বোনদের মতিগতি সুবিধে ঠিকছে না, সন্দেহ চোখে তাকিয়ে আছে ওদের দিকে। জান্নাত জেরিন আবারও বলে, বড় ভাইয়া বিয়ে করেছে জানো? ওদের কথা শুনে রিহানের শুকনোর গলায় কাশি উঠে। কাশতে কাশতে ওদের বলে,
এক থাপ্পড় দিয়ে তোদের মিথ্যে বলা ছোটাবো আমি। ফাইজলামি করিস? আমার ভাই করবে বিয়ে, তোরা যদি এখন আমাকে একটা পরীর মতো সুন্দর মেয়েও দেখিয়ে বলিস যে এটা ভাইয়ার বউ, তাহলেও বিশ্বাস করব না। ফোন রাখ। তারা চ্যাপচ্যাপ করে তাকিয়ে থাকে, ওদের 3 ভাই বোনের কথা শুনছে। ধ্রুবর কথা ভেবে তার মন খারাপ করছে। রিহান আর ধ্রুবর বয়স 1। জান্নাত আর জেরিনের ফোনের ক্যামেরা ঘুরিয়ে তারাকে দেখায়। রিহান ফোন কাটতে গিয়েও তারাকে দেখে চোখ বড় বড় করে তাকায়, তারপর বলে, কিরে, আসলে এই পরি ধরে আনলি নাকি? হ্যাঁ রে হ্যাঁ, তোর গোমরা মুখ বড় ভাই আজকে বউয়ের বাড়ি থেকে বউকে উঠিয়ে এনেছে আমাদের বাড়িতে। জেরিনের হাত থেকে ফোন নিয়ে জিনিয়া মৃধা কথা বলেন। ফুপ্পি তো আর মিথ্যে কথা বলবেন না রিহানকে। রিহান হতবাক হয়ে গেল। আসলে তার ভাই বিয়ে করেছে। হুট করে খুশিতে এক লাফ দিয়ে নাচাই শুরু করলো আর বায়না ধরলো সে দেশে ফিরবে। পড়াশোনার জন্য গত বছরই তাকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল সিফাতের কাছে। এখন নতুন ভাবিকে দেখে তাকে আর ওখানে রাখে কে? রাবেয়া বেগম ঠিক 18 মিনিটের ভিতর রাফানের খাবার রেডি করে সাজিয়ে এনেছে। তারার কাছে আসতে তারা উঠে দাঁড়ায়। রাবেয়া বেগম তারার হাতে খাবারের প্লেট দিয়ে বললেন, যাও খাবারটা নিয়ে যাও। ছেলেটার চেহারা পুরো শুকনো লাগছিল, হয়তো কিছু খায়নি ছেলেটা কাল থেকে। আর এখানে তোমার খাওয়াও আছে, দুজনে মিলে একসাথে খেয়ে ফ্রেশ হয়ে নিও তুমি। এরপর জেরিনকে উদ্দেশ্য করে আবার বলেন, এই জেরিন, যা তো বড় ভাবিকে নিয়ে দিয়ায় ভাইয়ের ঘরে। তারা কি বলবে বুঝতে পারছে না। রাফানের ঘরে যেতে হবে বলে লজ্জা লাগছে তার। তারপরও মাথা নিচু করে সম্মতি জানায়। জেরিনও বাধ্য মেয়ের মতো তারাকে নিয়ে রাফানের ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে চলে আসে কাপা কাপা হাতে। দরজাটা তারা ঠেলে ভিতরে ঢুকে দেখে রাফান এখনো গোসল সেরে বের হয়নি। তারা হাতের প্লেটটা সোফার সামনে টেবিলে রেখে সোফায় বসে। অস্বস্তিতে বারবার 2 হাত কসলাচ্ছে তারা। 5 মিনিট পর রাফান খালি গায়ে ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বের হয়। চুলগুলো থেকে ভেজা পানি গড়িয়ে পড়ছে সারা গায়ে। বুকের কাছে পানিগুলো ফুটায় ফুটায় দেখা যাচ্ছে। রাফানকে এভাবে দেখে তারা সাথে সাথে চোখ ঢাকে। রাফান তারার দিকে তাকে কপাল কুঁচকায়। তারা হাতের 2 আঙ্গুল ফাঁক করে আরেক নজর দেখে আবারও চোখ ঢাকে। লজ্জায় হাত ঠোঁট কাঁপছে, চোঁচ কামড়ে ধরে রেখেছে। রাফান তারার লজ্জা বুঝতে পেরে দুষ্টু হাসি দিয়ে ধপ করে তারা পাশে বসে পড়ে। তারার চোখের সামনে থেকে শক্ত হাতে 2 হাত ছড়িয়ে দিয়ে ফেলে। তারা চোখ বন্ধ করে মাথা অন্যদিকে ঘুরিয়ে রাফানের হাতের ভেতর থেকে হাত কসলাতে কসলাতে বলে, ছাড়ুন আমাকে, লজ্জা নেই আপনার? ঘরের ভেতর একটা মেয়ে বসে আছে আর আপনি এভাবে খালি গায়ে তার সামনে এসছেন। রাফান এক হাতে তারার 2 হাত আটকে অন্য হাত দিয়ে তারার গাল ধরে নিজের দিকে ঘোরায়। তারপর হাসকি স্বরে তার কানের কাছে মুখ নিয়ে বলে, ঠিক বলেছ, কিন্তু মেয়ে যদি হয় আমার বিয়ে করা বউ, তাহলে শুধু খালি গায়ে কেন? অন্য কিছু ঘুরেও আসতে আমার লজ্জা করবে না? আপনি খুব বাজে স্বভাবের লোক। যান গিয়ে কিছু পড়ুন, না হলে কিন্তু আমি চোখ খুলবো না বলে দিলাম। অভ্যাস করে নাও ফ্লাওয়ার, এটা তোমার স্বামীর ছোটবেলার অভ্যাস, পাল্টানো সম্ভব না। আর এখন তো আমি আরো পাল্টাতে চাই না। রাফান তারাকে হাঁচকা টান মেরে নিজের কোলে বসিয়ে দেয়। তারা কি হলো বুঝতে না পেরে চোখ খুলল। চোখ খুলে তার চক্ষু কপালে উঠল নিজেকে রাফানের কোলে আবিষ্কার করে। লজ্জা আবারও নুয়ে গেল তারা। বারবার নড়াচড়া করতে থাকলো কোল থেকে নামতে, কিন্তু রাফানের শক্তির সাথে পেরে না উঠায় রাগী গলায় বলল, এই খান কি আপনি? এত শক্তি পান কোথায়? তারার কথাকে রাফান ভুলবশত গালি মনে করলো। ভাবলো তারা হয়তো তাকে গালি দিয়েছে, তাই রাগে কোল থেকে তারাকে ছুঁড়ে খাটের উপর ফেলে চোখ গরম করে রাগী গলায় বলল, এই মেয়ে, গালিগালাজ করছো কেন? সাহস দেখাচ্ছ আমায়? তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো, অসভ্য বউ কোথাকার। তারা বোকা হয়ে গেল। তারপর বোকা হাসি দিয়ে বলল, মানে আমি গালি দেইনি তো, আমি শুধু জিজ্ঞেস করেছি যে আপনি কি খান, যে আপনার গায়ে এত শক্তি। প্রমিস, মিথ্যে বলছি না আমি গালি দিইনি আপনাকে। রাফান কপাল কুঁচকে গম্ভীর মুখে প্রশ্ন করল, সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি 3 সত্যি। রাফান আর কথা না
বলে না দাঁড়ানো থেকে আবারও বসে পড়ে। তারাকে বলে, খাবার এনেছো? ওই তো টেবিলের ওপর আছে, খেয়ে নিন। আমি এখন খাবো না, আমার খিদে নেই। রাফান বিরক্তি প্রকাশ করে বলল, তুমি না খেতে চাইলে খেও না, কিন্তু আমি হাতে খেতে পারবো না, আমার হাত কেটে গেছে। হাত কাটার কথা শুনে দৌড়ে তারা এসে রাফানের ডান হাতের এপাশ ওপাশ দেখতে লাগলো, কিন্তু কাটা জায়গা খুঁজে পাচ্ছে না। তাই রাফান তারার হাতে নিজের বাম হাত দিয়ে দেখালো। তারা ব্যথিত চোখে সেই আঘাতের দিকে তাকিয়ে নিজের আলতো হাতে সেখানে হাত বুলিয়ে দিল। তারপর অভিমানী গলায় প্রশ্ন করলো, হাত কেটেছেন কি করে? এভাবে নিজের অযত্ন করলে কিন্তু আমি আপনার খবর করে দিব। রাফান তারার কথা বাঁকা হেসে ওর মুখের সামনে মাথা ঝুঁকে নিজের মুখ এনে ফিসফিস করে বলল, তাই কি করবেন আপনি? বকবো। ফ্লাওয়ার। রাফান নেশালো চোখে তারার চোখের দিকে তাকিয়ে থেকে ডাকে। তারা বলে উত্তর দেয়। রাফান তারার দিকে তাকিয়ে থেকে বলে, আমাকে খাইয়ে দাও। জি আমি। রাফান কপাল কুঁচকে বলে, এখানে যদি তুমি ছাড়া অন্য কেউ না থাকে তাহলে তোমাকেই বলেছি। তারা ভদ্র মেয়ের মতো আধো আধো হাতে রাফানের মুখে লোকমা বানিয়ে খাবার দিয়ে থাকে। খাওয়ানো শেষ হলে পানি নিয়ে এসে পানিও খাইয়ে মুখ মুছে দেয়। রাফানও যেন এই মুহূর্তে তার অষ্টাদশীর সামনে ছোট্ট বাচ্চা হয়ে গেছে, আর তার অষ্টাদশী বড় হয়ে গেছে। যেতে যেতে আরও 6টা মাসই চলে গেল। পরশুদিন রাফান আর তারার বিবাহ বার্ষিকী। এরই মধ্যে তারা বাড়ির সবার মনও জয় করে নিয়েছে, কিন্তু শোভা মীর তার মেয়ে রিমাকে নিয়ে ছেলে সিফাতের কাছে চলে গেছে রাগ করে। বাড়ির সবাই অনেক বুঝাতে চেয়েছিল, কিন্তু শোভা মীর অনেক দাম্ভিক ও অহংকারী, তাই সে আর এখানে থাকেনি। রাহাত ইমরানের কয়েকদিন পর পর যাতায়াত লেগেই থাকে। যদিও রিয়াজ, ইমরান, মৃধা নিজের পুত্রবধূকে দেখে খুবই খুশি হয়েছিলেন প্রথম দিন। তার কাছে এই প্রথম তার ছেলের কোনো সিদ্ধান্ত ভালো লেগেছে। বাড়ির সবাই তারাকে মাথায় করে রাখে। এই 6 মাসে তারার সাথে বাড়ির সবার সাথে রাফানের সম্পর্কের উন্নতি হয়েছে। রাফান তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে। প্রতিদিন সকালে রাফান নিজে গিয়ে তারাকে কলেজে দিয়ে আসে, তারপর ড্রাইভার আর বডিগার্ড গিয়ে তারাকে নিয়ে আসে। বাড়িতে এসেও নিজের পড়াশোনা আর কোনো কাজ নেই তারার। সারাদিন এত বড় বাড়িতে 2 ননদকে নিয়েই ঘুরে বেড়ায়। সকলের সাথে গল্প হাসি মজা করে দিন কাটে, আর রাতে রাফানের জন্য না খেয়ে অপেক্ষা করে। রাফান এলে দুজনে খাবার নিয়ে গিয়ে একসাথে বসে খায়। এভাবে সুন্দর দিন কাটে তাদের। সবাই ভেবেছিল রাফান আর তারা হয়তো আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই জীবন কাটাবে, কিন্তু সমস্যা হয় তারাদের বিবাহ বার্ষিকীর পরের দিন সকালে। সুখ বিদেয় হয়ে ঘন কালো ছায়া নেমে আসে মৃধা পরিবারে। বর্ষার সময় গতকাল রাত থেকেই অনবরত বৃষ্টি হচ্ছে, কখনো আস্তে কখনো জোরে। রাফান পরশুদিন সিঙ্গাপুর গিয়েছিল কিছু জরুরি কাজে। আজ সকাল 11টায় বাড়ি ফিরবে বলেছে। এতেই তারার মন ভালো হয়ে গেছে। ভেবেছিল হয়তো নিজেদের প্রথম বিবাহ বার্ষিকীর একসাথে কাটাতে পারবে না, তাই বাইরের বৃষ্টির মতোই তারার মনেও মেঘ জমেছিল, কিন্তু এখন বেশ শান্তি পাচ্ছে। তারার সাথে বাড়ির অন্য সদস্যদেরও বেশ আনন্দিত। তারাদের বিয়ের পর থেকে ওরা কোথাও ঘুরতে চায়নি, শুধু কোরবানি ঈদের সময় হজ করতে গিয়েছিল দুজন একসাথে। সেই কি সুন্দর মুহূর্ত। তারা আর তার স্বামী মিলে একসাথে কাবায় হাত রেখেছিল, চুমু খেয়েছিল কাবার দেয়ালে। কোনোদিনও ভুলবে না তারা ওই দিনগুলো। একসাথে হজের যাত্রায় যে সে বারবার করতে চায় এই জীবনে। সকাল 11:10 রাফান বাড়িতে আসে। ক্লান্ত আর ভারাক্রান্ত চেহারাটা 2 দিনেই যেন কেমন হয়ে গেছে। রাফানের এই অবস্থা দেখে তারার বুকটা ধক করে ওঠে। রাফানের চেহারা ভরা বিষাদ। এরকম তো আরও অনেকবার রাফান কাজের জন্য বাইরে দেশে গিয়েছিল, তখন তো এরকমটা দেখায়নি। তাহলে আজ কি হলো? রাফানকে বাড়িতে ঢুকতে দেখে তারা এগিয়ে যায়। রাফানের হাতে ধূসর রঙের একটা কোট, পরনে সাদা শার্ট আর ধূসর রঙের ফর্মাল প্যান্ট, চুলগুলো অগোছালো আর ডান হাতে ব্যান্ডেজ। বাড়ির সবাই চিন্তিত হয়ে যায় রাফানকে দেখে। তারা রাফানের কাছে গিয়ে ওর হাত থেকে কোচ্চা নেয়, তারপর কাটা হাত ধরে চিন্তিত করার জিজ্ঞেস করে, এ কি হয়েছে তোমার?
এরকম অবস্থা করেছো কেন? নিজের চোখ মুখের কি অবস্থা হয়েছে? নিশ্চয়ই এই কদিন ঠিকমতো খাওনি, ঘুমাওনি। প্রায় অনেক মাস ধরে রাফানের জোরাজুরিতে তারা তাকে তুমি করে বলে। এখন তার নিজেরও অভ্যাস হয়ে গেছে তুমি করে বলতে বলতে। রাফান তার স্নিগ্ধ নয়নে নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে চোখ জুড়াচ্ছে, যেন এই চেহারাটা একবার দেখার জন্য সে ছটফট করছিল। রাবেয়া বেগম ছেলের চোখের চাহনি বুঝতে পেরে তারাকে বলে, নয়ন যাও, রাফানকে নিয়ে ভেতরে যাও, আর তোমার ঘরে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি রাফানের জন্য। তারা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে রাফানকে বলল, চলো, তোমার আর কোনো অনিয়ম মানবো না আমি। হাত ধরে চলে যায় দুজন। ঘরে গিয়ে তারা রাফানের ব্লেজারটা গুছিয়ে রাখে। রাফান ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তারা অবাক হয় না, এটা রোজকার ব্যাপার। রাফান এসে তারাকে শক্ত করে নিজের বুকের ভেতরে আগলে ধরে, বারবার দীর্ঘশ্বাস নিতে থাকে। তারার মাথায় কপালে অনেকগুলো চুমু খেয়ে আবারও তারাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা চিন্তিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে বলো না, এরকম করছো কেন? কষ্ট হচ্ছে তোমার? রাফান কথা বলে না। তারা রাফানের বুক থেকে সরে নিজের এক হাত রাফানের বুকের বাঁ পাশে রাখে, আরেক হাত রাফানের কাঁধে রাখে। ছলছল চোখে তাকায় রাফানের দিকে। রাফান ক্লান্ত নয়নে তার দিকেই তাকিয়ে। হঠাৎ করে রাফান তার মাথা তারার ঘাড়ে নুইয়ে দিল। তারা নিজের হাতে রাফানের মাথায় হাত বুলাতে থাকে। রাফান হাসকি স্বরে ধীরে ধীরে বলে, ফ্লাওয়ার, আমি ভালো নেই ফ্লাওয়ার, খুব ক্লান্ত লাগছে আমার, একটু আশ্রয় চাই তোমার কাছে। তারা কান্না জড়ানো গলায় বলল, এই তো আমি এখানে আছি, দেখো তোমার কাছেই আছি আমি। আচ্ছা ফ্লাওয়ার, তুমি কি আমায় বিশ্বাস করো? আস্থা রাখো আমার উপর? কেমন কথা? তোমার উপর আস্থা রাখবো না তো কার উপর রাখবো জান? আমি সব সময় তোমায় বিশ্বাস করি, নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। রাফান আর কোনো কথা বলে না। তারার কোমর টেনে নিজের বুকের সাথে তারাকে মিলায়, নিজের অদরের সাথে তার অদর মিলায়। দুজনে ভারী নিঃশ্বাসে তপ্ত হতে থাকে দুজনে। তারার হাতের আঙুলের ভাঁজে রাফান নিজের হাতের আঙুলগুলো ঠুকিয়ে পেছাতে পেছাতে দেয়ালের সাথে ধাক্কায় খেয়ে থেমে যায় তারা। রাফান নিজের সম্পূর্ণ শরীর মিলিয়ে দেয় তারার সাথে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে বাড়ির একটা কাজের মেয়ে রত্না। কড়া নেড়ে গ্রাম্য ভাষায় বলে, ম্যাডাম, সাহেবের লাইগা খাওয়ন দিছে বড় ম্যাডাম, কইছে এটা সাররে খাওয়াইতে। রাফান বিরক্ত হয়ে যায়। ভুল সময় এঞ্জিনিয়া এই রত্নার স্বভাব। বেশিরভাগ সময় রাফানের মুডের 15টাই বাজিয়ে ছাড়ে এই মেয়ে। রাফান রাগে কটমট করে তারার দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলে, কবে যে এটাকে আমি চাকরি থেকে বিদায় করে দেব, রাভিশ। রাফান রেগে আগুন হয়ে ওয়াশরুমে দিকে চলে যায়। তারা মুচকি মুচকি হেসে নিজের চুল টুল ঠিক করে রত্নার থেকে খাবার নিয়ে আবারও দরজা লাগিয়ে দেয়। রাত 11:45। রাফান আজকে তার গাড়ি নিয়ে বের হয়নি, বরং বাইকে করে বের হয়েছে তারাকে নিয়ে। এমনি সময়ে রাফান তারাকে বাইকে উঠায় না, কিন্তু আজকে তারা জোর জবরদস্তি করে জেদ ধরে বাইকে আসবে বলে। রাফান বারবার বলেছিল, লিসেন ফ্লাওয়ার, I don't care about my life, but I can't take any risk of your life. কিন্তু তারার এক জেদে হার মেনে রাফান বাইকে নিয়ে বের হলো। রাফানই বলেছিল তারাকে নিয়ে বের হওয়ার কথা। বিবাহ বার্ষিকী উপলক্ষে রাফান তারার জন্য সারপ্রাইজ রেডি করেছে, সেই জন্যই তারাকে নিয়ে এত রাতে বের হয়েছে রাফান। কিন্তু তারা জানে না যে তারা দুজন কোথায় যাচ্ছে। কিছুক্ষণ পর রাফান বাইক থামায়। চারিদিকে খুটখুটে অন্ধকার, কিন্তু আবছা আবছা আলোয় দেখে মনে হচ্ছে ওরা কোনো নদীর সামনে আছে। পানির স্রোতের আওয়াজ কানে ভেসে আসছে। বাইক থেকে দুজন নামে। দুজনের পরনে ব্ল্যাক বাইকের আউটফিট। দুজনই হেলমেট খুলে রাখলো। রাফান দুবার হাততালি দিতেই আলো জ্বলে উঠলো চারিপাশে। নদীর উপর ছোট্ট একটা শিপ সোনালি আর সাদা আলোয় ঝলমল করছে। তারার চোখ খুশিতে জলজল করছে। সে রাফানের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, এইগুলো সব আমার জন্য? রাফান নিজের মাথা তারার মুখের সামনে নামিয়ে নিচু হয়ে হাসকি স্বরে বলে, Yes, my dear flower, these are only for you and happy 1 year anniversary, my love.
তারা খুশিতে রাফানকে জাপটে ধরে। রাফান তারাকে ধরে উঁচু হয়ে যাওয়ার কারণে তারার পা মাটি থেকে উপরে উঠে যায়। এরপর রাফান তারাকে কোলে নিয়ে শিপে ওঠার পর শিপ স্টার্ট হয়। তারা ঝলমলে শিপের চারিদিকে চোখ বোলাতে থাকে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু, অনেক সুন্দর করে লাইটিং দিয়ে লেখা হয়েছে হ্যাপি অ্যানিভার্সারি ফ্লাওয়ার, অলওয়েজ বি মাই সাইড অ্যান্ড ডোন্ট লস ইউর ফেথ অন মি। রাফান তারাকে কোল থেকে নামিয়ে দেয়। লেখাগুলোর দিকে তাকিয়ে তারা উত্তর করে